সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিখাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 8-এর অণু এবং পরমাণু যে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করাচ্ছিলাম সেই চ্যাপ্টারের ক্যাটায়ন আর অ্যানায়ন সম্পর্কে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখিসনি সেই ভিডিওগুলো দেখে আসবি। আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এই চ্যাপ্টারের, এবং এই ভিডিওতে ক্যাটায়ন আর অ্যানায়ন সম্পর্কে আলোচনা করব। ক্যাটায়নের সঙ্গে যুক্ত কিছু ক্যাটায়নের আয়নের পরিমাণ মুখস্থ রাখতে হবে, সেইগুলো আমি মুখস্থ রাখার পদ্ধতি বলে দেবো, কিভাবে মনে রাখতে হয়, বুঝে মনে রাখতে হয় সেরকমের কয়েকটা ক্যাটায়নের নাম এখানটাতে রয়েছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এইগুলোর নাম মুখস্থ রাখতে হবে। তারপরে আরও কিছু এক্সট্রা ক্যাটায়ন রয়েছে, যেই ক্যাটায়নগুলো কি করতে পারে, একের বেশি আয়ন দিতে পারে, তাদের সম্পর্কে আলোচনা করব। যেরকমের লোহা বা ফ্রিয়াম, কাপরাম বা কপার সম্পর্কে আলোচনা করব। তারপরে গিয়ে অ্যানায়ন সম্পর্কে আলোচনা করব। অ্যানায়ন সম্পর্কিত যে তোদের বইয়ে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেইগুলো, যেরকমের ক্লোরিন, অক্সিজেন, সালফার, ফ্লুরিন, এদের সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে গিয়ে এই ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে যে যৌগ গঠিত হয় সেই যৌগগুলোর কিছু কিছু যৌগের নাম বলে দেবো, যেইগুলো বইয়ের সঙ্গে রিলেটেড। তোদের বইয়ে যেই যৌগগুলোর নাম দেওয়া রয়েছে সেইগুলো বলে দেবো। আর সবার লাস্টে মূলক সম্পর্কে আলোচনা করব, মূলক কাদের বলা হয় এবং মূলকরা কিভাবে অন্য একটা ক্যাটায়ন বা অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে সেটাও আলোচনা করে দেবো। যাই হোক, তাহলে বেশি কথা না বলে শুরু করছি। প্রথমেই আছে ক্যাটায়ন। ক্যাটায়ন সম্পর্কে আমি আগের ক্লাসে একটুখানি বলে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে ক্যাটায়ন আরেকটুখানি ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন কাদের বলা হয়? ক্যাটায়ন মনে রাখবি কাঁটাযুক্ত আয়ন। ঠিক আছে, মনে রাখার ট্রিক। কাঁটাযুক্ত আয়ন কি, এটা এখনই বলছি। তাহলে ক্যাটায়ন হলো সেই সব আয়ন যেই আয়নগুলো ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ফলে ওর মধ্যে প্রোটনের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ওরা কি হয়ে যায়, ধনাত্মক চার্জ ধর্মী হয়ে যায়, অতিরিক্ত ধনাত্মক চার্জ ধর্মী হয়ে যায়, সেই সব আয়নগুলোকে ক্যাটায়ন বলা হয়। ঠিক আছে, যেরকমের সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের আমরা কি জানি, সোডিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার 11। এটা আগের ক্লাসে 1 নম্বর ক্লাসে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, সবাই 1 নম্বর, যারা দেখিস নি 1 নম্বর ক্লাসটা দেখে আসবি। তাহলে সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। অর্থাৎ সোডিয়ামের মধ্যে কতগুলো প্রোটন রয়েছে? 11খানা প্রোটন রয়েছে। এবং কি রয়েছে? 11খানা ইলেকট্রন রয়েছে। যদি কোনো কারণে এই সোডিয়ামটা কি করে দেয়, একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে কি হয়ে যাবে, তাহলে এর মধ্যে ইলেকট্রনের তুলনায় প্রোটনের পরিমাণ একটা বেশি হয়ে যাবে, তাই তো? যেহেতু এর মধ্যে 11খানা প্রোটন রয়েছে এবং 11খানা কি রয়েছে, ইলেকট্রন রয়েছে, এবং একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে এর মধ্যে এখন ইলেকট্রনের সংখ্যা হলো 10। আর প্রোটন যেহেতু ত্যাগ করেনি, তার জন্য প্রোটনের সংখ্যা 11। অর্থাৎ কি, ইলেকট্রনের তুলনায় প্রোটন একটা বেশি হয়ে গেছে, যার জন্য এই সোডিয়ামটার মাথায় একটা কি চলে এসছে, প্লাস চার্জ চলে এসছে। তখন এই যে আয়নটা তৈরি হয়েছে, এই সোডিয়াম আয়নটাকে কি বলবো, একটা ক্যাটায়ন বলবো। আর এই প্লাসটা কি, কাটা চিহ্নের মতো, যার কারণে কাঁটাযুক্ত আয়ন আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন কাদের বলা হয়? যেই সব পরমাণু কি করে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ ধর্মী আয়নে পরিণত হয়, সেই সব আয়নদেরকে বলা হয় ক্যাটায়ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটুখানি ডিটেলসে এখানে পড়িয়ে দিচ্ছি। তোদের ক্লাস 8-এর সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত না, তা সত্ত্বেও আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝার একটুখানি সুবিধা হবে। এবার দেখ, আমি যদি এই সোডিয়ামের পরমাণুর গঠন দেখাই, তাহলে কেমন দেখতে হবে? সোডিয়ামের প্রথমে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াসের চারপাশে কি থাকবে, থাকবে কক্ষপথ। সেই কক্ষপথে কারা থাকবে? ইলেকট্রনরা থাকবে। যেহেতু সোডিয়ামের কত পরমাণুর ক্রমাঙ্ক হলো 11, তাহলে প্রোটন সংখ্যা 11, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে 11টা এবং ইলেকট্রন কটা থাকবে 11টা।
আর প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ দুটো। দ্বিতীয় কক্ষপথে কটা থাকতে পারে? সর্বোচ্চ 8টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে মোট কটা হলো? 8 আর 2 10টা। আর আরেকটা কি হবে? আরেকটা ইলেকট্রন সবার বাইরের কক্ষপথে থাকবে। ঠিক আছে? সোডিয়াম কি করবে? এই বাইরের কক্ষপথের এই একটা ইলেকট্রনকেই সহজে ত্যাগ করে দিতে পারে, যার কারণে এর মধ্যে কি আছে? এর মধ্যে ক্যাটায়ন গঠন করার প্রবণতা রয়েছে। এটা মনে রাখবি, যে কোনো ধাতুই কি করতে পারে? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায়, অর্থাৎ ক্যাটায়ন আয়ন তৈরি করার প্রবণতা দেখায়। ঠিক যে রকমের এইখানটাতে সোডিয়াম কি করেছে? ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে? সোডিয়াম একটা ধাতু, যার লাস্টে আম আছে তারাই ধাতু। তাহলে আরো একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হলো সব মৌলই কি করতে চায়? যৌগ গঠন করার সময় লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। তাহলে সোডিয়াম যদি এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় লাস্ট কক্ষপথে, তখন এই কক্ষপথ তো কি হয়ে যাবে? তখন এই কক্ষপথ তো এলিমিনেট হয়ে যাবে। তাহলে সোডিয়ামের কক্ষপথে তখন যখন এই ইলেকট্রনটা ত্যাগ করে দেবে, তাহলে এই লাস্ট কক্ষপথটা এলিমিনেট হয়ে যাবে। আর এলিমিনেট হয়ে গেলে এই কক্ষপথে কটা? তখন এই কক্ষপথটা, এটা হলো 1 নম্বর কক্ষপথ, এটা হলো 2 নম্বর কক্ষপথ। তাহলে 2 নম্বর কক্ষপথটা লাস্ট কক্ষপথ হয়ে যাবে। আর 2 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে যে কোনো পরমাণুই কি করতে? এটা হলো তোদের বইয়ের বাইরের একটা কনসেপ্ট। যে কোনো পরমাণুই যখন কি করতে চাই? যৌগ গঠন করতে চাই, তখন ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার প্রবণতা দেখায়। যেই কারণেই এই সোডিয়াম যখন যৌগ গঠন করতে চাইবে, তখন ওর লাস্ট কক্ষপথে কি হবে? 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করবে। তার জন্যেও লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা দেখায়। তাহলে আমরা দেখতে পেলাম এখানটাতে সোডিয়াম যেহেতু 1খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার জন্য সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে আমি মনে কর আরেকটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা কঠিন এক্সাম্পল নিই। কার নাম নিই? মনে কর অ্যালুমিনিয়াম। ঠিক আছে? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 13। অ্যালুমিনিয়ামের কত? 13। তাহলে অ্যালুমিনিয়াম যদি এইখানটাতে অঙ্কন করি, প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে নিউক্লিয়াস। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 13, তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যাও কি হবে? 13 হবে। আচ্ছা, এরপরে কি হবে? প্রথম যে কক্ষপথ, সেই কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, তার জন্য 2টো ইলেকট্রন থাকলো। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 8টা। এখানেও 8টাই থাকবে। 1 2 3 4 5 6 7 8। আর কটা ইলেকট্রন বাকি থাকলো? 3খানা ইলেকট্রন বাকি থাকলো। এই 3খানা ইলেকট্রন সবার লাস্ট কক্ষপথে হবে। 1টা 2টো, আচ্ছা এইভাবে আঁকি, 1টা 2টো 3টে। এইবার আমি আগে কি কথা বলেছি? যখন পরমাণুরা কি করতে চাই? যৌগ গঠন করতে চায়, তখন ও লাস্ট কক্ষপথে সাধারণত 8খানা ইলেকট্রন আনার চেষ্টা করে। তাহলে এই অ্যালুমিনিয়ামটা যখন যৌগ গঠন করতে চাইবে বা চাওয়ার চেষ্টা করবে, তখন কি করবে? এই কক্ষপথে 3খানা ইলেকট্রন রয়েছে। তাহলে এই 3খানা ইলেকট্রন যুক্ত কক্ষপথ হলো 3 নম্বর কক্ষপথ। এই 3 নম্বর কক্ষপথের ইলেকট্রনগুলোকে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ কি? কারণ এই 2 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 8খানা ইলেকট্রন রয়েছে। তাহলে কি করবে? অ্যালুমিনিয়াম এই 3খানা ইলেকট্রন কি করে দিতে পারে? ছেড়ে দিতে পারে। কেন ছেড়ে দিতে পারে? কারণ অ্যালুমিনিয়াম চাইবে ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আনার। এবার তোদের কারোর মাথায় চিন্তা আসতে পারে যে লাস্ট কক্ষপথে 3খানা কেন ছাড়বেই? ও তো 5খানা বাইরের থেকে ইলেকট্রন নিতেও পারতো। 5খানা ইলেকট্রন বাইরের থেকে নিতেও পারতো, তাহলে কি দোষ হতো? তাহলে একটা জিনিস ভাব, এই 3খানা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া সোজা, নাকি এই 5খানা ইলেকট্রন ওর মধ্যে জোর করে দেওয়া সোজা? তাহলে কোনটা সোজা হবে? 3খানা নিশ্চয়ই ছেড়ে দেওয়া সোজা হবে 5খানা যোগ করার থেকে, তাই তো? যার কারণে অ্যালুমিনিয়াম কি করে? অ্যালুমিনিয়াম ও লাস্ট কক্ষপথের এই 3খানা ইলেকট্রন, অর্থাৎ 3 নম্বর কক্ষপথের 3খানা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে।
আর যখনই তিনখানা ইলেকট্রন ত্যাগ করে তাহলে 2 নম্বর কক্ষপথ অ্যালুমিনিয়ামের ক্যাটায়নের কক্ষপথ লাস্ট কক্ষপথ হয়, অর্থাৎ লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন চলে আসে। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু 3খানা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার জন্য এটা অ্যালুমিনিয়াম কিসে পরিণত হয়ে যায়? ক্যাটায়নে পরিণত হয়ে যায়। এবং এই ক্যাটায়নের মাথায় কি হয়, যেহেতু 3খানা ইলেকট্রন ত্যাগ করেছে তার জন্য অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়। ঠিক আছে, আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছিস। ঠিক এরকমের ভাবেই এই অ্যালুমিনিয়ামটাই একটুখানি কঠিন ছিল, তার জন্য অ্যালুমিনিয়াম তোদের আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে বাকিগুলো সোজা, যেরকমের ম্যাগনেসিয়াম কি করতে পারে? ম্যাগনেসিয়াম লাস্ট কক্ষপথের থেকে 2খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করতে পারে? 2খানা। তার জন্য ওর মাথায় কি আসে? 2+ আসে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়নে পরিণত হয়। তাহলে জিঙ্ক কি করে? জিঙ্কও সেম কাজটাই করতে পারে। জিঙ্কও লাস্ট কক্ষপথের থেকে 2খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার জন্য Zn2+ আয়নে পরিণত হয়। এবার তোদের মাথায় প্রশ্ন আসছে যে আমি এই দুটোই কেন করে দিলাম, বাকিগুলো কেন দেখাচ্ছি না? দেখ, এই যে জিঙ্কের কথা আমি বলছি, এই জিঙ্কটা তোদের আরো বড় ক্লাসে উঠলে, অর্থাৎ 11-12-এ উঠলে জিঙ্কেরটা তারপরে ক্যালসিয়ামেরটা সম্পর্কে বুঝতে পারবি। এখনই যদি তোদেরকে খুব ডিটেলস আলোচনা করে দিই তাহলে বুঝতে পারবি না, সব মাথার উপর দিয়ে যাবে। যার কারণে 2-1টা জিনিস মুখস্থ রাখতে হবে। যেরকমের কার কথা? ক্যালসিয়ামের কথা মুখস্থ রাখতে হবে। ক্যালসিয়াম কি করতে পারে? ও লাস্ট কক্ষপথের থেকে 2খানা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যালসিয়াম 2+ পরিণত হতে পারে। তারপরে জিঙ্ক কি করতে পারে? লাস্ট কক্ষপথের থেকে 2খানা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি করতে পারে? Zn2+ পরিণত হতে পারে। তাহলে ক্যালসিয়ামেরটা আমরা মুখস্থ রাখবো, জিঙ্কেরটা মুখস্থ রাখবো। ঠিক আছে, Ca2+ পরিণত হতে পারে, ক্যাটায়নে পরিণত হতে পারে। তারপরে পটাশিয়াম কি করতে পারে? পটাশিয়াম লাস্ট কক্ষপথের থেকে 1খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে পটাশিয়াম কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়, K+ ক্যাটায়নে পরিণত হয়। তাহলে তোদের বইয়ে যেই মৌলগুলোর কথা দেওয়া রয়েছে সেই মৌলগুলো কে কটা ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং কে কোন ধরনের আয়নে পরিণত হয়, এটা একটুখানি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে যদি একটুখানি চোখ বন্ধ করে ভাবিস, তাহলে এখানে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে সোডিয়াম কি করতে পারে? 1খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে কি হতে পারে? সোডিয়াম Na+ ক্যাটায়নে পরিণত হতে পারে। অ্যালুমিনিয়াম কি করতে পারে? ও লাস্ট কক্ষপথে দেখেছি 3খানা ইলেকট্রন রয়েছে, 3খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে অ্যালুমিনিয়াম Al3+ ক্যাটায়নে পরিণত হতে পারে। তারপরে ম্যাগনেসিয়াম কি করতে পারে? ম্যাগনেসিয়াম 2খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, করে ম্যাগনেসিয়াম Mg2+ আয়নে পরিণত হতে পারে। জিঙ্ক কি করতে পারে? লাস্ট কক্ষপথে 2খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে জিঙ্ক Zn2+ পরিণত হতে পারে। ক্যালসিয়াম কি করতে পারে? 2খানা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম আয়নে 2+ আয়নে পরিণত হতে পারে। পটাশিয়াম 1খানা ত্যাগ করতে পারে, ত্যাগ করে পটাশিয়াম কিসে পরিণত হতে পারে? K+ ক্যাটায়নে পরিণত হতে পারে। তাহলে এই জিনিসগুলো তোদের একটুখানি মুখস্থ করতে হবে, হালকা একটুখানি। তাহলে ক্লিয়ার হয়েছে আমার কথা? তাহলে ক্যাটায়ন কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে, সাধারণত ধাতু, যারা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়, তাকে বলা হয় ক্যাটায়ন। সবার ক্লিয়ার এখানটাতে? সবার ক্লিয়ার? আচ্ছা, এবার ক্যাটায়ন যেহেতু পড়া হয়েছে, এইবার আমরা কি করব? এবার একটুখানি অ্যানায়ন সম্পর্কে জানবো। এটুকু মুছে দিচ্ছি। তাহলে অ্যানায়ন কাদের বলা হয়? যারা এই যে ধাতুরা ইলেকট্রন ত্যাগ করলো, অন্য গ্রুপ রয়েছে যারা হলো অধাতুর গ্রুপরা কি করতে পারে? এই ত্যাগ করা ইলেকট্রনকে গ্রহণ করতে পারে। কেন গ্রহণ করবে? তোদের মাথায় প্রশ্ন আসছে, কেন গ্রহণ করবে? কারণ আমি আগেই বলেছি, সব পরমাণুরাই কি করে? ও লাস্ট কক্ষপথে যখন যৌগ গঠন করতে চায়, তখন লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে। ঠিক যেরকমের এই ক্লোরিনকে যদি ধরি, ক্লোরিনের আমরা কি জানি? ক্লোরিনের পরমাণুর ক্রমাঙ্ক হলো
17। তাহলে ক্লোরিনের গঠন যদি, পরমাণুর গঠন যদি আমরা আঁকি, এটা হলো ক্লোরিনের কি হবে, নিউক্লিয়াস হবে, ক্লোরিনের নিউক্লিয়াস। ক্লোরিনের ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন। সেকেন্ড কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। থার্ড কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 7খানা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা ইলেকট্রন থাকবে কার, ক্লোরিনের লাস্ট কক্ষপথে। এইবার আমি কি বলেছি, যে কোনো পরমাণুই লাস্ট কক্ষপথে যৌগ গঠন করার সময় লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কটা ইলেকট্রন আনার চেষ্টা করে, 8খানা। ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, 7খানা। এইবার ক্লোরিন কি করবে, ক্লোরিন 1খানা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে তাহলে আরামসে ও লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন চলে আসে, 8খানা ইলেকট্রন চলে আসে। যখনই ইলেকট্রন ও গ্রহণ করে তখনই কি করে, ওর মধ্যে প্রোটনের তুলনায় ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়। কটা বারে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে তার জন্য একটা বারে, তার জন্য আমরা কি ওই আয়নের মাথায় একটা মাইনাস দিয়ে দিই। ক্লোরিন 17 মানে কি, ওর মধ্যে 17খানা প্রোটন রয়েছে, প্রোটন হলো 17, ইলেকট্রন কটা রয়েছে, ইলেকট্রনও 17 রয়েছে। এইবার যখনই একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করলো তখনই কি হয়ে যাবে, প্রোটন তো 17খানাই থাকবে কিন্তু ইলেকট্রন কটা হয়ে যাবে, ইলেকট্রন 18খানা হয়ে যাবে। ঠিক আছে, কার, এই ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে। যেহেতু এই প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন বেশি আছে তার কারণে আমরা উপরে মাথায় মাইনাস আয়ন দিই। ঠিক আছে, এইভাবে করে কি তৈরি হয়, অ্যানায়ন তৈরি হয়। আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছিস। তাহলে অ্যানায়ন কাদের বলা হয়, যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে একটা কি করে, নেগেটিভ বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, তখন সেই আয়নদেরকে কি বলা হয়, অ্যানায়ন বলা হয়। ক্লিয়ার হয়েছে? অ্যানায়নে কি, আর একটা জিনিস জানলাম, অ্যানায়নে প্রোটনের তুলনায় ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে। এবার কেন অ্যানায়ন গঠিত হয়, কারণ আমরা জানি কোনো মৌল যখন কি করে, যৌগ গঠন করার চেষ্টা করে অন্যদের সঙ্গে, তখন ও লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে। তাহলে এই ক্লোরিনের লাস্ট কক্ষপথে 8খানা হতে, প্রথমে ছিল 7খানা, লাস্ট কক্ষপথে 8খানা হতে কটা ইলেকট্রন লাগতো, একটা ইলেকট্রন লাগতো। আর তখনই কি হয়ে গেছে, তার জন্যই ও লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। আর আমি কি বলেছি, যত অধাতু আছে সব অধাতুই লাস্ট কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে। এবার তোদের মাথায় কারোর মাথায় আসতে পারে, কেন এইখান থেকে 7খানা ইলেকট্রন বাইরে বের করে দিতে পারলো না, 7খানা ইলেকট্রন বাইরে বের করে দিলেও তো এই 3 নম্বর কক্ষপথ এলিমিনেট হয়ে যেত এবং এই 2 নম্বর কক্ষপথই লাস্ট কক্ষপথ হতো, আর তখন লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন চলে আসতো। তাহলে ভাব, এই 7খানা ইলেকট্রন ছেড়ে দেওয়া সোজা নাকি একটা ইলেকট্রন গ্রহণ করা সোজা? নিশ্চয়ই 7খানা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা সোজা, যার কারণে ক্লোরিন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আরেকটা এক্সাম্পল হলো অক্সিজেনের। আমরা কি জানি, অক্সিজেনের কত, অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক হলো 8। তাহলে অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক যদি 8 হয়, ওর প্রোটন সংখ্যা কটা হবে, 8টা হবে, ইলেকট্রন সংখ্যা কটা হবে, 8টা হবে। তাহলে আমরা অক্সিজেনের এঁকে ফেলাই, অক্সিজেনের প্রোটন সংখ্যা কি হবে, 8টা হবে। আচ্ছা, তাহলে প্রোটন সংখ্যা যেহেতু 8টা, তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও 8টা হবে। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, তারপরের কক্ষপথে 6খানা ইলেকট্রন থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এইবার এই অক্সিজেনটা যখন কি করতে চাইবে, যখন যৌগ গঠন করতে চাইবে, তখন কি হবে, তখন এই অক্সিজেনটা ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এই অক্সিজেনের লাস্ট কক্ষপথে অর্থাৎ 2 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, 6খানা ইলেকট্রন রয়েছে। দেখ, লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসতে হলে কি করতে হবে, 2খানা ইলেকট্রন যোগ করতে হবে। কি করতে হবে, 2খানা ইলেকট্রন যোগ করতে হবে, যার কারণে অক্সিজেন কি করে, 2খানা ইলেকট্রন গ্রহণ করে। আর যখনই 2খানা ইলেকট্রন গ্রহণ করে, তখনই ওই অক্সিজেনের মধ্যে যে কটা ইলেকট্রন ছিল, যে কটা প্রোটন ছিল, তার তুলনায় অক্সিজেনের মান কি হয়ে যায়, 2খানা বেড়ে যায়। এখানটাতে প্রোটন ছিল কটা, অক্সিজেনের মধ্যে প্রোটন ছিল কটা, 8টা, আর
ইলেকট্রন ছিল কটা? ইলেকট্রন ছিল 8টা। এইবার যখনই দুখানা ইলেকট্রন গ্রহণ করলো তখনই কি হয়ে গেল? তখনই কি ঘটনা ঘটলো? তো তখনই ওর প্রোটনের সংখ্যা হয়ে গেল 8টা, ইলেকট্রনের সংখ্যা কটা হয়ে গেল? 10টা। অর্থাৎ এইখানটাতে কি হয়ে গেছে? দুখানা ইলেকট্রনের মান বেড়ে গেছে, যার কারণে অক্সিজেনের মাথায় আমরা কি করি? O2 মাইনাস দিয়ে দিই। বুঝতে পেরেছিস? আর তখন এটা কিসে পরিণত হয়ে যায়? অক্সিজেন অ্যানায়নে পরিণত হয়ে যায়। তাহলে অ্যানায়ন কাদের বলা হয়? যখন কি হয়? যখন কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ধর্মী আয়নে পরিণত হয়, তখন সেই আয়নটাকেই আমরা কি বলি? অ্যানায়ন বলি। অ্যানায়ন বলি। এইবার একটা জিনিস ভাব, আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন সম্পর্কে জেনে গেছি। আচ্ছা, তোদের বইয়ে আরো কিছু অ্যানায়নের দেওয়া রয়েছে জিনিস। অ্যানায়নের কি বলে? আয়নের মান মুখস্থ রাখতে হবে। যেরকম ফ্লুরিন কি করতে পারে? ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, একটা ইলেকট্রন গ্রহণ করে F মাইনাস আয়নে পরিণত হয়। মুখস্থ রাখতে হবে। সালফার কি করতে পারে? সালফার দুখানা ইলেকট্রন গ্রহণ করতে পারে, S2 মাইনাস আয়নে পরিণত হতে পারে। এইবার তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি জানলাম। এইবার একটা জিনিস দেখ, মনে কর কি রয়েছে এখানটাতে? একটা বাস্কেট রয়েছে। এই বাস্কেটের মধ্যে আমি কি দিয়ে দিলাম? কিছু অ্যানায়ন দিয়ে দিলাম। কি অ্যানায়ন দিয়ে দিলাম? মনে কর ক্লোরিন Cl মাইনাস অ্যানায়ন দিয়ে দিলাম। অনেকগুলো Cl মাইনাস অ্যানায়ন রয়েছে। তারপরে কি রয়েছে? মনে কর এই বাস্কেটের মধ্যে আরো অক্সিজেন অ্যানায়ন রয়েছে, অনেকগুলো অক্সিজেন অ্যানায়ন রয়েছে। তারপরে কি রয়েছে? মনে কর অনেকগুলো ফ্লুরিন অ্যানায়ন রয়েছে। এইবার যদি আমি এই বাস্কেটের মধ্যে বাইরের থেকে একটা কি দিয়ে দিই? বাইরের থেকে একটা ক্যাটায়নের মধ্যে প্রবেশ করাই, তাহলে এই ক্যাটায়নটা কি করবে? এই ক্যাটায়নের যে আয়ন রয়েছে সেই আয়নটা কি? প্লাস আয়ন। আর এর মধ্যে যে অ্যানায়ন গুলো রয়েছে সেইগুলো কি? মাইনাস আয়ন। আর আমরা কি জানি? প্লাস ধনাত্মক আর ঋণাত্মক পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আগের ক্লাসে পড়েছি। এবং 2 নম্বর ক্লাসে যখন আমি আয়নীয় বন্ধন সম্পর্কে তোদের আলোচনা করে দিয়েছি, যারা ওই ভিডিওটা দেখিসনি ওই ভিডিওটা দেখে আসবি। 2 নম্বর ক্লাস, ঠিক আছে? অণু পরমাণুর ধারণা সম্পর্কিত 2 নম্বর ক্লাস, আমি ওটা ভালো করে তোদের কি বলে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেটা দেখে আসবি। আচ্ছা, তাহলে এবার আসি মেন কথায়। তাহলে এই ম্যাগনেসিয়ামের যেহেতু মাথায় প্লাস রয়েছে আর ক্লোরিনের মাথায় মাইনাস রয়েছে, ক্লোরিন ছাড়াও ফ্লুরিন রয়েছে, অক্সিজেন রয়েছে, আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? শুধু ক্লোরিনকে নিয়ে আলোচনা করছি। এইবার ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস রয়েছে, ক্লোরিনের মাথায় কি রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে যখনই এই ম্যাগনেসিয়াম আয়নটাকে এই বাস্কেটের মধ্যে প্রবেশ করব, তখনই এর মধ্যে যেসব অ্যানায়ন রয়েছে বা ঋণাত্মক আয়ন রয়েছে তারা পরস্পরকে আকর্ষণ করার চেষ্টা করবে। তাহলে এই ম্যাগনেসিয়ামকে এই ক্লোরিন আকর্ষণ করবে, ফ্লুরিন, অক্সিজেন এইগুলোও আকর্ষণ করবে। আচ্ছা, মনে কর কিছু সময়ের জন্য এই বাক্সের মধ্যে বা এই বাস্কেটের মধ্যে শুধুমাত্র ক্লোরিন আয়ন রয়েছে, তাহলে এই ম্যাগনেসিয়ামকে শুধুমাত্র এই ক্লোরিনই আকর্ষণ করবে। এবার কথা হচ্ছে যে ম্যাগনেসিয়ামের মাথায় তো দুখানা আয়ন রয়েছে, দুখানা প্লাস আয়ন রয়েছে, আর ক্লোরিনের মাথায় তো একখানা মাইনাস আয়ন রয়েছে। তাহলে এই ম্যাগনেসিয়ামকে শুধুমাত্র এই একটা ক্লোরিন আকর্ষণ করবে নাকি এই ক্লোরিনটাও আকর্ষণ করবে? তাহলে ম্যাগনেসিয়ামকে ব্যালেন্স করতে হলে কি করবে? যেহেতু এর মাথায় দুখানা প্লাস রয়েছে, সেহেতু কি হবে? দুখানা মাইনাস যুক্ত আয়নই এই ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হবে। বুঝতে পেরেছিস? আমার কথা বুঝতে পেরেছিস? তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে কে যুক্ত হবে? ম্যাগনেসিয়ামের মাথায় যেহেতু দুখানা প্লাস রয়েছে, সেহেতু দুখানা মাইনাস কি হবে? ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হবে। তখনই আমরা কি লিখতে পারি? Mg। তখন যে যৌগটা গঠিত হবে সেই যৌগের নাম কি হবে? MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, যদি এখানটাতে আমরা ম্যাগনেসিয়াম না দিয়ে এখানটাতে কি দিতাম?
মনে করো অন্য আরেকটা ক্যাটায়ন ঢুকিয়ে দিতাম, তাহলে কি ঘটনা ঘটতো? মনে করো সোডিয়াম প্লাস ক্যাটায়ন এর মধ্যে দিতাম, তখন কি করতো? যেহেতু সোডিয়ামের মাথায় কি রয়েছে, একখানা প্লাস রয়েছে, তাহলে ও নিশ্চয়ই একখানা কার সঙ্গে, একখানা ক্লোরিনের সঙ্গে যুক্ত হতো। তার জন্য কি হতো, তার তখন যে যৌগ গঠিত হতো NaCl যৌগ গঠিত হতো। ক্লিয়ার? যেহেতু একখানা প্লাস রয়েছে, সেই একখানা প্লাসকে কখানা মাইনাস কি করতে, ব্যালেন্স করতে পারে, একখানা মাইনাস ব্যালেন্স করতে পারে। তার জন্য একখানা সোডিয়াম আয়ন ক্যাটায়নের সঙ্গে একখানা ক্লোরিন অ্যানায়ন যুক্ত হয়ে কি তৈরি করত? সোডিয়াম অ্যানায়ন, সোডিয়াম যৌগ বা সোডিয়াম যৌগ তৈরি করতো বা খাবার লবণ তৈরি করতো। ঠিক আছে, যদি আমি এইখানটাতে কি দিতাম, এইখানটাতে মনে করো জিঙ্ক প্রবেশ করাতাম, কি প্রবেশ করাতাম? জিঙ্ক ক্যাটায়ন প্রবেশ করাতাম। আমরা কি জানি, জিঙ্কের কটা থাকে? জিঙ্কের মাথায় হলো 2+, যেহেতু জিঙ্কের মাথায় জিঙ্ক যেহেতু 2+, তাহলে কি করবে? তাহলে এর মধ্যে যে একটা, এর মধ্যে জিঙ্কের মাথায় কি আছে? দুখানা পজিটিভ আয়ন রয়েছে। তাহলে যদি এর মধ্যে ক্লোরিন থাকে, তাহলে কটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারবে? তাহলে ব্যালেন্স করার জন্য দুটো ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, তাহলে ZnCl2। যেহেতু একটা জিঙ্কের মাথায় দুটো প্লাস, সেহেতু কি করতে পারবে? ওই একটা জিঙ্ক দুখানা ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারবে। এইবার যদি এই জিঙ্কটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হতো, তাহলে কটার সঙ্গে যুক্ত হতে পারতো? জিঙ্কের মাথায় যেহেতু দুটো প্লাস রয়েছে, সেহেতু এই দুটো প্লাসকে ব্যালেন্স করার জন্য অক্সিজেনের দুটো মাইনাস যুক্ত হলে, তাহলে জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে যৌগ গঠন করতো, তখন সেটা দেখতে হতো ZnO এরকমের। তখন এর নাম কি হতো? জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এটা কি? জিঙ্ক ক্লোরাইড। বুঝতে পেরেছিস? আশা করি এইখানটাতে তোদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আর ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়ে দিই, সেটা হলো অ্যালুমিনিয়াম। ঠিক আছে, যদি আমি কি করতাম, বাইরের থেকে অ্যালুমিনিয়াম এর একটা আয়ন প্রবেশ করিয়ে দিতাম এই বাস্কেটের মধ্যে, অ্যালুমিনিয়ামের আয়ন প্রবেশ করিয়ে দিতাম, তাহলে কি হতো? এই অ্যালুমিনিয়ামের মাথায় কটা রয়েছে, কটা প্লাস রয়েছে? 3টে প্লাস রয়েছে, অর্থাৎ 3খানা প্লাস যুক্ত অ্যালুমিনিয়ামকে কটা ক্লোরিন দিয়ে ব্যালেন্স করা যেত? 3খানা ক্লোরিন দিয়ে ব্যালেন্স করা যেত। কারণ ক্লোরিনের মাথায় কটা করে মাইনাস রয়েছে? একটা করে মাইনাস রয়েছে। তাহলে 3খানা ক্লোরিনের মাথায় টোটাল 3খানা মাইনাস হতো, 3খানা মাইনাস আর এইখানকার 3খানা প্লাস যুক্ত হয়ে কি তৈরি করত? একটা যৌগ গঠন করত, সেটার নাম হতো AlCl3 এবং তার নাম দিতাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি এই অ্যালুমিনিয়াম এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হতো, তখন কি ঘটনা ঘটতো? দেখ, এই অ্যালুমিনিয়াম এর মাথায় কটা রয়েছে? 3খানা প্লাস রয়েছে, কিন্তু অক্সিজেনের মাথায় কটা রয়েছে? 2খানা। অক্সিজেনের মাথায় কটা রয়েছে? 2খানা মাইনাস রয়েছে। তাহলে এই 2খানার সঙ্গে যদি একখানা অ্যালুমিনিয়াম যুক্ত হতো, তাহলেও অ্যালুমিনিয়ামের মধ্যে কি থাকতো? একখানা প্লাস বেশি থাকতো। সেই একখানা প্লাসের সঙ্গে এই অক্সিজেনের কি হতো? এই পাশে আরেকটা অক্সিজেনের সঙ্গেও যুক্ত হওয়ার চেষ্টা করতো, কিন্তু ওই অক্সিজেনকে কি ও ব্যালেন্স করতে পারতো না। কারণ কি? এই অক্সিজেনের মাথায় কটা রয়েছে? 2খানা মাইনাস রয়েছে, কিন্তু এর সঙ্গে একখানা অক্সিজেন যুক্ত হওয়ার পরে এর মধ্যে আর একটা মাত্র প্লাস রয়েছে। তাহলে আমাকে কি করতে হতো? তাহলে আমাকে আর একখানা অ্যালুমিনিয়ামের আয়ন নিয়ে আসতে হতো। আর একখানা অ্যালুমিনিয়ামের আয়ন যখনই নিয়ে আসতাম, তখনই কি হতো? তখনই এর মাথায় একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আরো একখানা প্লাস আয়ন থাকতো। আর এই যে নতুন আরেকটা অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম, সেই অ্যালুমিনিয়ামের তিনখানার সঙ্গে এই একখানা যুক্ত হয়ে টোটাল কতটা হতো? চারখানা আয়ন থাকতো এই দুটো অ্যালুমিনিয়ামের মধ্যে, তাই তো? তাহলে একখানা অক্সিজেন তো যুক্ত হয়ে গেল, তাহলে আরেকখানা অক্সিজেন যদি যুক্ত হতো এর সঙ্গে, তখন কি ঘটনা ঘটতো? এই 4টের থেকে দুটো
ব্যালেন্স হয়ে যেত, দুটো প্লাস আর দুটো মাইনাস ব্যালেন্স হয়ে যেত। তাহলে এইখানে এই চারটের সঙ্গে আরেকটা যুক্ত হওয়ার পরে যখন দুটো ব্যালেন্স হয়ে যেত, তাহলে থাকতো কটা, আরো দুটো প্লাস থাকতো, সেই দুটো প্লাসের সঙ্গে আরেকখানা অক্সিজেন যুক্ত হতে পারতো। তাহলে দুখানা অ্যালুমিনিয়ামের সঙ্গে টোটাল তিনখানা অক্সিজেন যুক্ত হতে পারতো। ঠিক আছে, তাহলে কি হতো, দুখানা অ্যালুমিনিয়ামের সঙ্গে তিনখানা অক্সিজেন যুক্ত হতে পারতো এবং কি হতো, যৌগ গঠন করতে পারতো। তখন তাদের আমরা কি নাম দিতাম, অ্যালুমিনিয়াম অক্সাইড। আশা করি তোরা সবাই এইটুকু বুঝতে পেরেছিস। এবার তোদের মাথায় অনেকের এই যে অ্যালুমিনিয়ামের যে জিনিসটা বুঝালাম, এই অ্যালুমিনিয়াম আর অক্সিজেনে যুক্ত হওয়ার ঘটনা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। দেখ দেখ এটা হলো তোদের এই যে যতগুলো জিনিস আমি বুঝিয়ে দিলাম, এইগুলো করার একটা সহজ ট্রিক রয়েছে। সেই সহজ ট্রিকটা কি, এই সহজ ট্রিকটা হলো যার মাথায় যে কটা প্লাস থাকবে, প্লাস বা মাইনাস, ঠিক আছে, মনে কর অ্যালুমিনিয়ামের মাথায় কি রয়েছে, অ্যালুমিনিয়ামের মাথায় তিনখানা প্লাস রয়েছে। যদি এই অ্যালুমিনিয়াম অন্য আরেকটা যৌগের সঙ্গে যুক্ত হয়, কার সঙ্গে যুক্ত হবে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। আমরা কি জানি, অক্সিজেনের মাথায় দুখানা মাইনাস থাকবে, তাই তো। তাহলে আমরা কি করব, এর মাথায় যেহেতু তিনখানা প্লাস, তার জন্য এই তিনকে যখন এরা যৌগ গঠন করবে তখন এই তিনকে এই অক্সিজেনের মাথায় দিয়ে দেবো। আর অক্সিজেনের মাথায় যেহেতু দুখানা মাইনাস, তাহলে অক্সিজেনেরটাকে অ্যালুমিনিয়ামের ঘাড়ে দিয়ে দেবো। তাহলে কেমন যৌগ গঠন হবে, Al, এইখানকার 2, এইখানটাতে দিয়ে দেবে Al2, আর অক্সিজেনের এখানে অক্সিজেন লিখবো, তারপরে কি হবে, তারপরে এখানটাতে যে 3 প্লাস রয়েছে, এখানে 3, তার জন্য অক্সিজেনের আগে 3 দিয়ে দেবো। বুঝতে পারি, সবগুলো যৌগের ক্ষেত্রে সেম জিনিস। যেরকমের সোডিয়াম ক্লোরাইডের, দেখ সোডিয়াম ক্লোরাইডের কি আছে, Na+, আর ক্লোরিনের কি আছে, ক্লোরিনের Cl- রয়েছে। তাহলে এরা দুইজন মিলে যখন যৌগ গঠন করবে, তাহলে এর মাথায় একটা প্লাস মানে 1, তাহলে যৌগ গঠন করার সময় কি ঘটনা ঘটবে, এরটা এর ঘাড়ে যাবে আর এরটা এর ঘাড়ে আসবে। তাহলে Cl এর একটা মাইনাস, তার জন্য এখানে 1, আর Cl এর আগে N এর আগে একটা প্লাস, তার জন্য এখানে 1। তাহলে দুটোই সেম, তাহলে লেখাও যা না লেখাও তাই। তাহলে আমরা কি করতে পারি, এখানটাতে এরকম করে মুছে দিতে পারি এবং কি যৌগ গঠন করে, NaCl যৌগ গঠন করে। আশা করি বুঝতে পেরেছিস। ঠিক যেরকমের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটেছে। অ্যালুমিনিয়ামের 3 আর ক্লোরিনের কটা, Cl-1। তাহলে এরা যখন যৌগ গঠন করবে, Cl এর -1, তার জন্য ওরটা এর ঘাড়ে আসবে, অ্যালুমিনিয়ামের 3+, তার জন্য অ্যালুমিনিয়ামেরটা ক্লোরিনের ঘাড়ে উঠবে। তাহলে কি হবে, যখন যৌগ গঠন করবে তখন কি হবে, AlCl3 হবে, কারণ এর মাথায় 3টা ক্লোরিনের গেছে, ক্লোরিনের মাথায় 1 এরটা এখানে গেছে, এখানে 1 লেখাও যায় না লেখাও তাই। তাহলে যৌগ কেমন হবে, AlCl3। বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে? আশা করি তোরা সবাই এইটুকু বুঝতে পেরেছিস। তাহলে এই যৌগ গঠন করার সময় কি হয়, এর মাথায় যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা ওর সামনেরটার মাথায় যায়, আর ওর সামনেরটার মাথায় যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা এই পাশেরটাই আসে। বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছিস। ঠিক আছে, তাহলে এইখানটাতে মুছে দিচ্ছি। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আসছে। সেটা হলো কি, সেটা হলো এইখানটাতে যে যৌগগুলো নিয়ে আমি আলোচনা করেছি সবগুলোর ক্ষেত্রেই একটাই আয়ন দেখিয়েছি। ঠিক আছে, এইখানটাতে যে যৌগগুলো নিয়ে আমি আলোচনা করেছি সবার ক্ষেত্রে একটাই আয়ন দেখিয়েছি। একটাই আয়ন মানে কি, সোডিয়ামের ক্ষেত্রে Na+ দিয়েছি। সোডিয়ামের ক্ষেত্রে দেখ Na2+ বা Na3+, এরকমের করে অনেকগুলো আয়ন তৈরি হয়নি। সোডিয়ামের ক্ষেত্রে কি রয়েছে, এই একটাই আয়ন রয়েছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি রয়েছে, Mg2+ হয়েছে। ম্যাগনেসিয়ামের এই Mg2+ ছাড়া Mg3+ বা Mg4+ এরকমের অন্য কোনো আয়ন নেই। এই রকমের কোনো অন্য আয়ন নেই। আগে যে আয়নগুলো নিয়ে আলোচনা করেছি সবারই কি রয়েছে, সবারই
একটা করে আয়ন বর্তমান। যেরকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al3+, এই একটাই আয়ন বর্তমান। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al6+ বা Al7+, এরকমের অন্য কোনো কি নেই, এরকমের অন্য কোনো আয়ন নেই। ঠিক আছে, একটাই আয়ন রয়েছে। সোডিয়ামের ক্ষেত্রে একটা আয়ন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটা আয়ন রয়েছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা আয়ন রয়েছে। কিন্তু প্রকৃতিতে কিছু কিছু মৌল আছে, যেই মৌলগুলো যখন যৌগ গঠন করতে চায় তখন ওরা একের অধিক আয়ন তৈরি করতে পারে। ঠিক আছে, একের অধিক আয়ন মানে কি, যেমন ধর ফিরিয়াম। ফিরিয়াম মানে কি, ফিরিয়াম মানে হলো লোহা। লোহার মধ্যে কি রয়েছে, লোহার মধ্যে একের অধিক আয়ন রয়েছে। লোহা যখন দুখানা ইলেকট্রন ত্যাগ করে তখন ওটা Fe2+ আয়নে পরিণত হয়ে যায়। আবার লোহা যখন কি করে, লোহা যখন তিনখানা ইলেকট্রন ত্যাগ করে তখন Fe3+ আয়নে পরিণত হতে পারে। দেখেছিস? তাহলে এই লোহাতে কি রয়েছে, দুই ধরনের আয়ন বর্তমান। ঠিক আছে, Fe2+ও বর্তমান, Fe3+ও বর্তমান। কিন্তু এদের ক্ষেত্রে এই যে মৌলগুলো দেখলাম, এই ওপরের মৌলগুলোর ক্ষেত্রে এক ধরনেরই আয়ন বর্তমান রয়েছে। কিন্তু লোহার ক্ষেত্রে, তারপরে কি রয়েছে কপারের ক্ষেত্রে এদের সবার ক্ষেত্রে দুখানা আয়ন বর্তমান। যেরকম কপারের একটা ইলেকট্রন যখন ত্যাগ করে Cu+ আয়নে পরিণত হয়, যখন দুখানা ইলেকট্রন ত্যাগ করে তখন কি করে Cu2+ আয়নে পরিণত হতে পারে। ঠিক আছে, তারপরে কি, তারপরে Sn এর ক্ষেত্রে Sn যখন কি করে, যখন দুখানা ইলেকট্রন ত্যাগ করে তখন Sn2+ এ পরিণত হয়। যখন Sn চারখানা ইলেকট্রন ত্যাগ করে তখন Sn4+ এ পরিণত হয়। ক্লিয়ার? তারপরে যে রকমের Hg বা পারদ যখন কি করে, যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়ে যায়, তখন Hg2 তার 2+। আচ্ছা, এখানটাতে Hg কি রয়েছে, দুখানা রয়েছে, আর এইখানটাতে কি রয়েছে 2+ রয়েছে। তার মানে কি 2+ এর একটা প্লাস একটা Hg তে, আরেকটা প্লাস আরেকটা Hg তে। বুঝতে পারলি? বুঝিসনি? দেখ, এই Hg+ আর আরেকটাও Hg+, এরা দুইজন একসঙ্গে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এই প্লাস আর এই প্লাস মিলে 2+, আর দুইজন আলাদা আলাদা, তার জন্য Hg2+। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ও কি করেছে, দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে আলাদা আলাদা ভাবে, দুখানা দুখানা ইলেকট্রন আলাদা আলাদা ভাবে ত্যাগ করেছে। আবার কি করতে পারে, আবার Hg কি করতে পারে, একটা Hg বা দুখানা ইলেকট্রন একই সঙ্গে ত্যাগ করতে পারে। এখানটাতে কি রয়েছে, এখানটাতে দুটো Hg দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ প্রত্যেকে একটা একটা করে ত্যাগ করেছে। ত্যাগ করে কি হয়েছে, সেই দুটো আয়ন হয়েছে, সেই দুটো আয়ন একসঙ্গে যুক্ত হয়ে Hg2+, তার উপরে Hg2, তার উপরে 2+ হয়েছে, অর্থাৎ প্রত্যেকে একটা একটা করে পেয়েছে। আর এইখানটাতে একটা Hg দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ Hg2+ এ পরিণত হয়েছে। তাহলে এইখানটাতে যে মৌলগুলো আমি লিখলাম, সেই মৌলগুলোতে কি দেখতে পেলাম, সেই মৌলগুলোতে একের বেশি কি বর্তমান রয়েছে, সেই মৌলগুলোতে একের বেশি আয়ন বর্তমান। এবং আগে যে মৌলগুলো দেখেছিলাম তাতে কি একের বেশি আয়ন বর্তমান ছিল না, একটাই আয়ন বর্তমান ছিল। তাহলে যেহেতু একটা মৌলেরই দুখানা আলাদা আলাদা আয়ন বর্তমান রয়েছে, এদের আলাদা আলাদা নাম দিতে হবে, তা নাহলে আমরা বুঝতে পারবো কি, পড়ার সময় তো উল্টো পাল্টা হয়ে যাবে। একটা নাম আমাদের দুইজন কোন যৌগে কতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে এই আয়নগুলো, সেটা বোঝার জন্য আলাদা নাম দেওয়া হয়। যখন কি হয়, যখন কোনো মৌলের আয়নটা কম ধনাত্মক চার্জ যুক্ত হয় তখন তার আগে কি লেখা হয়, আস বলা হয়। বুঝতে পেরেছিস? যখন কোনো আয়ন কি করে, যখন কোনো আয়ন একের অধিক ইলেকট্রন ত্যাগ করে একের অধিক কি হয়, যখন কোনো ইলেকট্রন একের অধিক আয়ন তৈরি করে, কি আছে, একের অধিক আয়ন তৈরি করে,
তখন সব থেকে কম চার্জযুক্ত ধনাত্মক আয়নকে আঁশ বলা হয়। কম চার্জযুক্তকে কি বলা হয়? আঁশ। আর বেশি চার্জযুক্ত ধনাত্মক আয়নকে কি বলা হয়? ইক বলা হয়। ইক বেশি। এবার তোদের মাথায় প্রশ্ন আসছে আঁশ কি জিনিস, ইক কি জিনিস? তাহলে এইখানটাতে দেখ, একটা হলো বেশি চার্জযুক্ত, এটা হলো 2+, এটা হলো 3+। এইখানটাতে একটা হলো প্লাস, একটা হলো 2+, একটাতে 2+, একটাতে 4+, একটাতে কি রয়েছে এটা, একটাতে 1+, একটাতে 2+। তাহলে একটাতে বেশি চার্জযুক্ত, একটা কম চার্জযুক্ত। বেশি চার্জযুক্তকে কি বলবো? বেশি চার্জযুক্তকে বলবো ইক। তাহলে এই যে জিনিসটা, এটা হলো এফি। এফি এর মানে কি? এফি এর মানে হলো ফেরিয়াম বা লোহা, তাই তো? তাহলে এর সায়েন্টিফিক নেম কি বা অ্যাটমিক নেম কি? ফেরিয়াম। তাহলে ফেরিয়ামের থেকে কি লিখবো? ফে লিখবো। ফেরিয়ামের থেকে ফে লিখবো। আর কি? আর এটা যেহেতু বড়, তার জন্য কি হবে? এর নাম হলো ফেরিক। ইক লাস্টে কি রয়েছে? ইক রয়েছে। তাহলে ফে কিসের থেকে? ফেরিয়ামের থেকে ফে। আর কি হবে? ইক কেন হলো? এটা হলো বড় আয়নযুক্ত, তার জন্য এটার নাম হলো ফেরিক। তাহলে এই ছোটটার নাম কি হবে? আমার বলার আগে তোদের মাথার মধ্যে অলরেডি চলে এসছে। তাহলে ছোটটার নাম কি হবে? ফেরাস, তাই তো? ফেরাস নাম হবে। ঠিক আছে? কেন ফেরাস নাম হবে? কারণ এটার মধ্যে কম চার্জযুক্ত। ঠিক সেরকমের এটার নাম কি? কাপরাম। কাপরাম কপারের থেকে, কপারের কি? কাপরাম। তাহলে কি হবে? তাহলে কি হবে? প্রথম সবথেকে ছোটটা কি হবে? কিউ প্লাস, কিউ প্লাস নাম হবে। ঠিক আছে? আর বড়টার, বড় ধনাত্মক চার্জযুক্ত আয়নের নাম কি হবে? কিউ প্রিক নাম হবে। কি হবে? কিউ কেন? কিউ হলো কাপরাম থেকে এসছে, তার জন্য কিউ নাম এসছে। তাহলে কিউ প্রিক। কিউ প্রিক। লাস্টে কি রয়েছে? ইক রয়েছে। এখানটাতেও ঠিক প্রথমটা কি হবে? প্রথমটা এটা হলো এসএন। এসএন এর কি? স্ট্যানাস। স্ট্যানাস। আর এটা কি হবে? স্ট্যানিক। স্ট্যানিক। তাহলে এটার নাম কি হবে? মারকিউ। এটা হলো মারকিউরাস। ছোট ছোট, এটার নাম কি হবে? মারকিউরাস। মার্কারি। এটার নাম কি? মার্কারি। তাহলে তার থেকে এসছে মারকিউরাস। মারকিউরাস। আর এটা কি হবে? মারকিউরিক। মার্কারির কি হবে? মারকিউরিক। ঠিক আছে? বড়, তার জন্য মারকিউরিক। এইবার যখন এই যৌগগুলো, এদের মধ্যেও দেখতে পাচ্ছিস ধনাত্মক চার্জযুক্ত আয়ন, এরাও কি? এরা হলো ধনাত্মক চার্জযুক্ত আয়ন। তাহলে এরা কি করবে? আমি যদি ওরকমের আগে যেরকমের একটা বাস্কেট নিয়েছিলাম, সেই বাস্কেটের মধ্যে আলাদা আলাদা অ্যানায়ন দিই, তাহলে এরাও সেই অ্যানায়নগুলোর সঙ্গে যুক্ত হবে বা হওয়ার চেষ্টা করবে। ঠিক সেরকমের আগের মতো একটা বাস্কেট এঁকে ফেলাই। মনে কর এখানে যে বাস্কেট রয়েছে, সেই বাস্কেটের মধ্যে কি রয়েছে? অক্সিজেন রয়েছে। অক্সিজেন 2- রয়েছে, অনেকগুলো অক্সিজেন 2- রয়েছে। আর কি আছে? ক্লোরিন রয়েছে, Cl-, ক্লোরিন রয়েছে। আর কি আছে? ফ্লুরিন থাকতে পারে, ফ্লুরিন মাইনাস রয়েছে। তোদের বইয়ে যেইগুলো রয়েছে আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে যদি আমি বাইরের থেকে ফেরাস আয়ন দিয়ে দিই, যদি বাইরের থেকে কি দিয়ে দিই? ফেরাস আয়ন, Fe2+ আয়ন এর মধ্যে প্রবেশ করাই, তাহলে মনে কর এই Fe2+ আয়ন কার সঙ্গে যুক্ত হলো? অক্সিজেনের সঙ্গে যদি যুক্ত হওয়ার চেষ্টা করে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে কি হবে? Fe এর মাথায়ও কি রয়েছে? Fe এর মাথায়ও 2+ রয়েছে, অক্সিজেনের মাথায় কি রয়েছে? 2- রয়েছে। তার মানে কি? দুখানা ফ্রিয়ামের জন্য দুখানা অক্সিজেন একখানা ফ্রিয়ামের জন্য একখানা অক্সিজেনই লাগবে। কারণ কি? একটার মাথায় 2+, একটার মাথায় 2-, দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি যৌগ গঠন হবে? FeO যৌগ গঠন হবে। এবং এর নাম কি হবে? এর নাম কি? ফেরাস অক্সাইড নাম হবে। কি নাম হবে? ফেরাস অক্সাইড। কেন এটা ফেরাস অক্সাইড হয়েছে? কারণ কি হয়েছে? কারণ এখানটাতে কি? কারণ এখানটাতে ফিরিয়ামের দুখানা ক্যাটায়ন, কি বলে? দুখানা আয়নযুক্ত ক্যাটায়ন এর সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে?
আমরা আবার এইভাবেও বুঝতে পারি, এখানকার 2 এর মাথায় গেছে, এখানকার 2 এর মাথায় গেছে, আর এইখানে 2 দিয়ে এখানে 2 দেওয়ার অর্থ দুটোকে যদি আমি কেটে দিই তাহলে সেম জিনিসটাই হবে। আবার ঠিক যদি আমি এই বাক্সের মধ্যে Fe3+ নিয়ে আসতাম, অর্থাৎ ইক আয়ন নিয়ে আসতাম, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হতো তাহলে কি রয়েছে, Fe3+ নিয়ে এসি, আর অক্সিজেনের কত, অক্সিজেনের মাথায় আছে 2-, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে এর 3+ এর 3 এর ঘাড়ে যেত, এর 2- এর 2 এর ঘাড়ে আসতো, তাহলে যদি যৌগ গঠন করতো কেমন দেখতে হতো, Fe2O3। তাহলে এর নাম কি হতো? এর নাম হতো ফেরিক। কেন? কারণ বড় আয়নটা এসেছে, আর বড় আয়ন হলে আমরা ফেরিক লিখবো, ইক লিখবো লাস্টে। তাহলে Fe3+ তাহলে এটার নাম কি হবে? ফেরিক অক্সাইড। তাহলে কি নাম হবে? ফেরিক অক্সাইড। ঠিক আছে, তোদের বইয়ে এরকমের যৌগের নাম দেওয়া রয়েছে, এবং সেই নাম থেকে সেই নাম থেকে এই যৌগগুলো সংকেত লেখার কথা বলা রয়েছে। তাহলে সেইগুলো আমি এখানটাতে লিখে দিচ্ছি। তাহলে মনে কর এইখানটাতে আমি যদি কি নিয়ে আসতাম, Q+ নিয়ে আসতাম, Cu+ নিয়ে আসতাম, যদি এই Q+টাই ক্লোরিনের সঙ্গে যুক্ত হতো, এই Q+টা যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত হতো, তাহলে Q+এর মাথায় কি রয়েছে, Q+এর মাথায় Cu+ রয়েছে, ক্লোরিনের মাথায় কি রয়েছে, Cl- রয়েছে। তাহলে এরা যখন যৌগ গঠন করতো, এর প্লাসটা এর ঘাড়ে যেত, আর এর মাইনাসটা এর ঘাড়ে আসতো, তাহলে কি হতো, তাহলে CuCl হতো। তাহলে এর নাম কি হতো, Q+ ক্লোরাইড। কি নাম হতো? Q+ ক্লোরাইড। কেন Q+ ক্লোরাইড হতো? কারণ কি রয়েছে, কারণ একটা ক্লোরিনের সঙ্গে, কারণ কি, এটা হলো ছোট আয়নটা এসছে, কার ছোট আয়নটা এসছে, কপারের ছোট আয়নটা এসছে। যদি বড় আয়নটা আসতো, বড় আয়নটা কি ছিল, Cu2+, এবং তখন এর নাম কি ছিল, তখন হলো কিউপ্রিক হতো। তখন যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত হতো, তাহলে কি ঘটনা করতো, তখন Cu2+, আর ক্লোরিন কি রয়েছে, ক্লোরিনের একটা মাইনাস রয়েছে। তাহলে এরা যখন যৌগ গঠন করতো তখন কি হতো, তখন আমি বলেছি এখানকার যে সংখ্যাটা রয়েছে, কপারের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ক্লোরিনের ঘাড়ে যাবে, আর ক্লোরিনের যে সংখ্যাটা সেটা কপারের ঘাড়ে আসবে। তাহলে কি হতো, CuCl2 হতো, কারণ Cl এর মাথায় 1 রয়েছে, এখানে 1 লেখাও যা না লেখাও তাই, আর ক্লোরিনের আর কপারের মাথায় 2+ রয়েছে, তাহলে এখানকার 2 ক্লোরিনেরটাই আসতো। তাহলে এর নাম কি হতো, কিউপ্রিক ক্লোরাইড। কি নাম হতো, কিউপ্রিক ক্লোরাইড। কেন? কারণ বড়টা এসছে তার জন্য। তাহলে কি নাম হতো, কিউপ্রিক ক্লোরাইড। আচ্ছা, ঠিক একইভাবে যদি এই বাক্সের মধ্যে আমি কি দিতাম, এই স্টানাস ক্লোরাইড দিতাম, তাহলে স্টানাস ক্লোরাইডের আমরা কি জানি, SN2+, তাহলে ক্লোরিনের সঙ্গে যদি যুক্ত হতো তাহলে কি ঘটনা করতো, Cl- আমরা জানি। যদি বলতো স্টানাস ক্লোরাইড, তাহলে আমরা কি জানি, তাহলে স্টানাস বলেছে, তার মানে কি, যে স্ট্রনশিয়ামের যে সব থেকে ছোট আয়নটা রয়েছে সেটা হলো SN2+, এর কথা বলেছে, তাহলে SN2+ এখানে নিয়ে আসলাম, ক্লোরাইড বলেছে তার জন্য ক্লোরিন নিয়ে আসতে হবে, ক্লোরিনের মাথায় কি আছে, একটা মাইনাস আছে আমরা জানি, তাহলে এর যে সংখ্যা সেটা এর কাছে আসবে, আর এর সংখ্যাটা এর কাছে যাবে, তাহলে নাম কি হবে, SnCl2 হতো। তখন এর নাম কি হতো, স্টানাস ক্লোরাইড হতো। ক্লিয়ার? আর যদি বলতো স্ট্যানিক ক্লোরাইড, তাহলে কি হতো, এখানটাতে SN4+ হতো, আর এখানটাতে কি হতো, Cl- হতো, তাহলে এর 4টা এর কাছে যেত, তাহলে SN4+ হতো, স্ট্যানিক ক্লোরাইড। আশা করি তোদের এইখানটাতে কোনো অসুবিধা নেই। খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, এবং এটা এই জায়গাটাতে অনেকের কনফিউশন থেকে যায়, সারা জীবনের জন্য কনফিউশন থেকে যায়। আশা করি এই ভিডিওর এইটুকু পড়তে, মানে এই পর্যন্ত যতক্ষণ আমি পড়ালাম ততক্ষণে তোদের সব কনফিউশন দূর হয়ে গেছে। যারা বড়রা আছে তারাও এইখানটাতে, আমি বলতে পারি এইখানটাতে তাদের কনফিউশন, যদি কেউ দেখে থাকে তাদের কনফিউশন দূর হয়ে গেছে। যাই হোক,
যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর সবার সঙ্গে শেয়ার করতে। যাই হোক, আমি এখানটাতে মুছে দিচ্ছি। এরপরে কি আছে? এরপরে আছে মূলক। ঠিক আছে, এরপরে কি আছে? মূলক। মূলক কি? মূলকটাও ইম্পর্টেন্ট। পুরো এই চ্যাপ্টারে যে দু পেজের জন্য কতক্ষণ ভিডিও বানাচ্ছে আমি জানি না, 2 ঘন্টা 1 ঘন্টা তো হয়েই গেছে। আর আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টার মতো লাগবে। যাই হোক, এটা শেষ করতে। তাহলে মূলক কি? এতক্ষণ ধরে যেই মৌলদের কথা বলেছি, এতক্ষণ ধরে যে আয়নগুলোর কথা বলেছি, সবগুলোর ক্ষেত্রেই একটা করে মৌল কি করেছে? আয়ন গঠন করেছে। যেরকমের সোডিয়াম একটাই প্লাস ছিল, মানে একটাই মৌল সোডিয়াম মৌল, অথবা ক্লোরিন একটাই মৌল ক্লোরিন আয়ন গঠন করেছে, বা অক্সিজেন একটাই মৌল কি করেছে? আয়ন গঠন করেছে, বা ফিরিয়াম একটাই মৌল 2 রকমের আয়ন গঠন করেছে, তাই তো? Ab2 প্লাস Ab3 প্লাস একটাই মৌল কি করেছে? 2 রকমের আয়ন গঠন করেছে। এইবার মূলকগুলোর ক্ষেত্রে কি হয়? মূলকগুলোর ক্ষেত্রে একের বেশি মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে যখন কি করে? আয়ন গঠন করে, তখন তাদেরকে কি বলা হয়? মূলক বলা হয়। তাহলে কি মূলকের সংজ্ঞাতে আমরা কি জানলাম, বা ইংরেজিতে কি বলা হয়? র্যাডিক্যাল বলা হয়। তাহলে মূলক কাদের বলা হয়? যখন একের বেশি মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি গঠন করে? যুক্ত হয়ে আয়ন গঠন করে, তখন তাদেরকে মূলক বা ইংরেজিতে র্যাডিক্যাল বলা হয়। তাহলে কিভাবে একের বেশি সংখ্যক মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে গিয়ে আয়ন তৈরি করে? এবার এইখানটাতে আমি বলবো, যেহেতু এটা ক্লাস 8, সবাইকে একটুখানি মুখস্থ রাখতে মূলকগুলোর সংকেত এবং ওদের মাথায় কতগুলো আয়ন রয়েছে সেই সম্পর্কে। আর বড় ক্লাসে উঠলে, তোরা 11-এ উঠলে জানতে পারবি কেন মূলকগুলোর মাথায় কতগুলো প্লাস আয়ন এসছে, কতগুলো মাইনাস আয়ন এসছে। এটা বড় ক্লাসে জানতে পারবি আরো ডিটেলসে, কিন্তু এখন আমি অত ডিটেলসে আলোচনা করব না, এখন শুধুমাত্র উপর দিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে মূলক কাদের বলা হয়? মূলক যখন কি হয়? একের বেশি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে? আয়ন গঠন করে, তখন তাদেরকে মূলক বলা হয়, বা ইংরেজিতে র্যাডিক্যাল বলা হয়। এরকম একটা মূলকের নাম কি? অ্যামোনিয়াম মূলক। যেমন ধর NH4+। তাহলে এটা কি? এটা হলো একটা মূলক। কেন মূলক? কারণ এখানে একের বেশি কি রয়েছে? একের বেশি মৌল রয়েছে। সোডিয়াম একটা মৌল আর হাইড্রোজেন একটা মৌল, তাহলে 2 রকমের মৌল রয়েছে। তাহলে দুটো আলাদা আলাদা রকমের মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করেছে? যুক্ত হয়ে গিয়ে আয়ন তৈরি করেছে। কি আয়ন? প্লাস আয়ন তৈরি করেছে। তার জন্যে এটাকে কি বলা হচ্ছে? তার জন্য এটাকে মূলক বলা হচ্ছে। ঠিক আছে? এবার তোদের কারোর মাথায় প্রশ্ন আসবে যে কেন NH4 এর মাথায় একটা প্লাস আসলো? তা এই ভিডিওতে আমি আলোচনা করব না, এবং এই ক্লাসেও তোদের আলোচনা করে দেব না। ক্লাস 8-এর ক্লাস 11-এ গিয়ে তোরা পাবি কেন এর মাথায় প্লাস এসেছে সেটা সম্পর্কে। আর এইখানটাতে আরো একটা কনসেপ্ট লাগবে, সেটা হলো সমযোজী বন্ধনের কনসেপ্ট। সমযোজী বন্ধন তোদের এখনো যেহেতু পড়াইনি, সেহেতু আমি এই ক্লাসে তো একদমই আলোচনা করব না। ঠিক আছে? তাহলে তোদের মাথায় কি কি মুখস্থ রাখতে হবে? তোদের মাথায় মুখস্থ রাখতে হবে অ্যামোনিয়াম আয়ন কাদের বলা হয়? অ্যামোনিয়াম আয়নের সংকেত কি? তাহলে কি? NH4, তার মাথার উপরে কি হবে? একটা প্লাস আয়ন থাকবে, তখন তাদেরকে কি নাম দেব? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে OH মাইনাস। OH মাইনাস, বা এটার নাম কি? হাইড্রোক্সিল আয়ন। কি নাম? হাইড্রোক্সিল
আয়ন। এটাও কি, এটা একটা মূলক, কারণ কি দুটো আলাদা আলাদা মৌল যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা আয়ন গঠন করেছে, এখানে ঋণাত্মক মাইনাস আয়ন গঠন করেছে, তার জন্য এটাকে কি বলা হচ্ছে, তার জন্য এটাকে মূলক বলা আছে। তারপরে কি আছে, সালফেট আয়ন SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, এটাকেও কি বলা হচ্ছে, সালফেট আয়ন বলা হচ্ছে। তাহলে কি আয়ন, তাহলে সালফেট আয়ন। সালফেট আয়নের মাথায় কি রয়েছে, দুখানা নেগেটিভ রয়েছে, দুখানা মাইনাস রয়েছে, এবং দুটো আলাদা আলাদা রকমের মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে গঠন করেছে। তারপরে কি আছে, সালফাইট আয়ন SO3 2 মাইনাস, এটা কি সালফাইট আয়ন। এবার তোদের কারোর এরকমের সমস্যা হতে পারে, সালফেট কোনটা সালফাইট কোনটা সেটা বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে কি করে মনে রাখতে পারিস, আমি যেভাবে মনে রেখেছিলাম ছোটবেলায়, সেটা হলো ফাইট মানে কি, ফাইট মানে হলো মারামারি করা। তিনজন বন্ধু মনে কর তোরা, চারজন বন্ধু মনে কর তোরা রয়েছিস, নিজেদের মধ্যে মারামারি হলো, তাহলে বন্ধুত্ব কি হয়ে যায়, ভেঙে যায়, একজন কি হয়ে যায়, এলিমিনেট হয়ে গেল, তাহলে কজন থাকলো, তিনজন থাকলো। ঠিক সালফাইটের ক্ষেত্রেও কি হয়েছে, সালফাইটের ক্ষেত্রে চারজন বন্ধু ছিল, একজন মারামারি করার জন্য, তার জন্য লাস্টে রয়েছে ফাইট। মানে কি, ফাইটে কি আছে, ফাইটে একটা কম রয়েছে, আর কি ফেটে কি আছে, সালফেটে SO4 রয়েছে। ঠিক আছে, সালফেটে কটা রয়েছে, ফেটে রয়েছে 4খানা অক্সিজেন, আর ফাইটে কি রয়েছে 3খানা অক্সিজেন। এইভাবে করে মনে রাখবি। তারপরে কি রয়েছে, তারপরে আছে নাইট্রেট NO3 মাইনাস, এটার নাম কি, নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন। তারপরে কি আছে, বাইকার্বনেট HCO3 মাইনাস, এটাকে কি বলা হয়, বাইকার্বনেট আয়ন। তারপরে কি আছে, CO3 2 মাইনাস, এটা কি কার্বনেট আয়ন। তাহলে 3 আর 3 6 7, আর কোনটা বাকি গেল, আর কি আছে, আর ফসফেট আয়ন আছে PO4 3 মাইনাস, আর কি আছে, ফসফেট আয়ন রয়েছে। তাহলে এই আয়নগুলোর কি করতে হবে, এই আয়নগুলোর নাম তোদের মুখস্থ রাখতে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এইখানটাতে কতগুলো কি রয়েছে, এইখানটাতে কতগুলো প্লাস অথবা মাইনাস রয়েছে। কেন ইম্পর্টেন্ট অলরেডি বুঝে গেছিস, কারণ হলো যখন আমরা কি করি, যখন এরা যৌগ গঠন করবে, যখন এরা আগে যেরকমের মৌলরা পরস্পরের সঙ্গে, দুটো আলাদা আলাদা আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, আলাদা আলাদা ধর্মীয় আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করেছিল, এরাও কি করবে, মৌলদের সঙ্গে বা মৌলদের আয়নের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে, যুক্ত হয়ে গিয়ে যৌগ গঠন করবে, যৌগ গঠন করবে। তখন কি হবে, তখন আমরা ওই যে ক্রস পদ্ধতি শেখালাম, এর মাথারটা এর ঘাড়ে যাবে আর এর মাথারটা এর ঘাড়ে যাবে। এইভাবে করে আমরা কি করব, এইভাবে করে কি করে যৌগ গঠন করা যায় সেটা আমরা জানবো। তাহলে মনে কর এই যে মৌলগুলো, এই জায়গাটাতে কি আঁকলাম, এই জায়গাটাতে আমি একটা এই মৌলগুলোকে আমি একটা কিসের মধ্যে রাখলাম, বাক্সের মধ্যে বা জারের মধ্যে রাখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস, বা বাস্কেটের মধ্যে রাখলাম। এইবার যদি আমি কি করি, এইবার যদি আমি এইখানটাতে যদি আমি কি প্রবেশ করাই, এইখানটাতে যদি আমি যে কোনো কি বলে, এই জায়গাটাতে যদি আমি যে কোনো ক্যাটায়ন প্রবেশ করাই বা অ্যানায়ন বা যে কোনো আয়ন প্রবেশ করাই, মনে কর ম্যাগনেসিয়াম আয়ন প্রবেশ করালাম। ঠিক আছে, কি করালাম, ম্যাগনেসিয়াম আয়ন এই বাস্কেটের মধ্যে নিয়ে গেলাম। তাহলে এই ম্যাগনেসিয়াম আয়নের মাথায় কি রয়েছে, দুটো প্লাস রয়েছে, তাহলে এটা কি প্লাস ধর্মী ক্যাটায়ন। তাহলে এই বাস্কেটের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেইগুলো ঋণাত্মক ধর্মী রয়েছে তারা কি করবে, এই ম্যাগনেসিয়াম দ্বারা আকর্ষিত হবে। তাহলে কে আকর্ষিত হতে পারে, হাইড্রোক্সিল আয়ন আকর্ষিত হতে পারে, সালফেট আয়ন আকর্ষিত হতে পারে, সালফাইড আকর্ষিত হতে পারে, নাইট্রেট আকর্ষিত হতে পারে, কার্বনেট
বাইকার্বনেট, কার্বনেট আকর্ষিত হতে পারে, ফসফেট আকর্ষিত হতে পারে। তাহলে এইবার আমি মনে কর কি এই ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোক্সিলের আকর্ষণটাকে দেখাই। তাহলে ম্যাগনেসিয়ামের আর এই হাইড্রোক্সিল যদি পরস্পরের সঙ্গে আকর্ষিত হয় Mg2+ আর কি OH মাইনাস হাইড্রোক্সিল আয়ন, তাহলে এরা যখন পরস্পরের সঙ্গে আকর্ষিত হয়ে যৌগ গঠন করে কি হবে, তখন OH এরটা এর ঘাড়ে আসবে আর ম্যাগনেসিয়ামের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা এর ঘাড়ে আসবে। তাহলে কি ঘটনা ঘটবে, এরা দুইজন যৌগ গঠন করলে MgOH। তাহলে এই OH তো দুইজনে একসঙ্গে মিলে কি তৈরি হয়েছে, দুইজনে একসঙ্গে মিলে মূলক তৈরি হয়েছে। তাহলে এই OH এর হোল ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে, কারণ যদি শুধুমাত্র H এর মাথায় 2 দিতিস তাহলে কি হতো, সেটা হাইড্রোজেনের মাথায় 2 হয়ে যেত। যদি এরকম করে লিখতিস MgOH2, তার অর্থ কি হতো, তার অর্থ এই অক্সিজেনের মাথায় 2 নেই, শুধুমাত্র হাইড্রোজেনের মাথায় রয়েছে। কিন্তু আমরা কি জানি OH তো দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে, একসঙ্গে যুক্ত হয়ে মূলক তৈরি করেছে। তাহলে কি, তার জন্য এদের দুইজনের মাথায় ব্র্যাকেট দিতে হবে, দুইজনের মাথায় ব্র্যাকেট দিতে হবে। তাহলে এই জিনিসটার নাম কি হবে, এবং এই হাইড্রোক্সিলের এর মাথায় কি আছে, এক রয়েছে, এক এখানে লেখাও যা না লেখাও তাই। তাহলে এর নাম কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। ক্লিয়ার হয়েছে? আশা করি তোদের এখানে কোনো অসুবিধা নেই। এইবার যদি এই ম্যাগনেসিয়ামটা কার সঙ্গে বিক্রিয়া করতো, সালফেটের সঙ্গে বিক্রিয়া করতো, তাহলে সালফেটের সঙ্গে বিক্রিয়া করলে কি হতো, ম্যাগনেসিয়ামের মাথায় Mg2+, সালফেটের মাথায় কি রয়েছে SO4 2-, তাহলে এরা দুজন বিক্রিয়া করলে এর মাথায় যেটা রয়েছে সেটা এর ঘাড়ে যেত, এর মাথায় যেটা রয়েছে সেটা এর ঘাড়ে আসতো। তাহলে দুইজন বিক্রিয়া করলে কি হতো, Mg2SO4 তার হোল 2 হতো। এইবার দুইজনের মাথায় 2 দেওয়া যা, আবার দুই জায়গার থেকে তুলে দেওয়াও তাই তো, তাহলে দুই জায়গার থেকে তুলে দেওয়া তাই। তাহলে কি হতো, দুইজনের জুড়ে গিয়ে MgSO4 তৈরি করতো এবং নাম হতো কি, ম্যাগনেসিয়াম সালফেট। কি নাম হতো, ম্যাগনেসিয়াম সালফেট। আশা করি এটুকু বুঝতে পেরেছি। এবার ঠিক সেরকমেরই যদি ম্যাগনেসিয়াম কি করতো, কার্বনেটের সঙ্গে যুক্ত হতো, তাহলে কি হতো, MgCO3 তৈরি হতো। যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের সঙ্গে যুক্ত হতো তাহলে কি হতো, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তাহলে ম্যাগনেসিয়ামের 2+ আর বাইকার্বনেট এই CO3-, তাহলে এরটা এর ঘাড়ে আসতো আর এরটা এর ঘাড়ে যেত, তাহলে কি হতো, MgCO3, তারপরে হোলটার উপরে গিয়ে 2 হতো। তাহলে এটা কি হতো, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হতো। আশা করি এখানে তোদের কারোর কোনো অসুবিধা নেই, তোদের কারো কোনো অসুবিধা নেই। ঠিক সেরকমেরই কি, যদি আমি এখানটাতে কি নিয়ে আসতাম, সোডিয়াম নিয়ে আসতাম, তাহলে এরকমের করে বাড়িতে তোরা কি করতে পারিস, এই বিক্রিয়াগুলো করতে পারিস। তোদের বইয়ে কিছু বিক্রিয়া দেওয়া রয়েছে, আমি বইয়ের থেকে সেই বিক্রিয়াগুলোর কিছু করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বইয়ের থেকে কিছু বিক্রিয়া করে দেওয়ার চেষ্টা করছি। কোথায় গেল, আচ্ছা এইখানটাতে দেখ, তোদের বই রয়েছে অ্যালুমিনিয়াম সালফেট রয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম যদি এইখানটাতে কি আসতো, যদি আমি এইখানটাতে একটা অ্যালুমিনিয়ামের আয়ন নিয়ে আসতাম, কি নিয়ে আসতাম, অ্যালুমিনিয়ামের আয়ন নিয়ে আসতাম, তাহলে Al3+ রয়েছে। আমরা কি জানি অ্যালুমিনিয়ামের কি থাকে, 3খানা আয়ন থাকে। তাহলে যদি এই বাস্কেটের মধ্যে আমি অ্যালুমিনিয়ামকে নিয়ে আসতাম, তাহলে কি ঘটনা ঘটতো, বইয়ে বলেছে অ্যালুমিনিয়ামের সঙ্গে সালফেটের বিক্রিয়া ঘটাও। তাহলে কি হতো, অ্যালুমিনিয়ামের এই 3+ আর কি হতো, সালফেটের SO4 2-, তাহলে কি হতো, অ্যালুমিনিয়ামের এই এটা সালফেটের ঘাড়ে যেত, আর সালফেটের মাথায় যে সংখ্যাটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের মাথায় আসছে। এটা দুইজনে মিলে যখন যৌগ গঠন করতো তখন কি ঘটনা হতো, Al2SO4 তার হোল 3, এটা কি হতো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত, ঠিক আছে? তাহলে এটা কি হতো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। তারপরে কি আছে, ফেরিক সালফেট। তাহলে ফেরিক সালফেট হলে কি হতো, ফেরিক বলেছে, আমরা কি জানি, আমরা জানি কি বলে,
লোহার যেটা রয়েছে সেটা কি, সেটা হলো দুই রকমের আয়ন রয়েছে। একটা হলো ছোট আয়ন, একটা হলো বড় আয়ন। ছোট আয়নকে কি বলা হয়, আঁচ বলা হয়, আর বড় আয়নকে কি বলা হয়, ইক বলা হয়। বড় আয়ন কি, বড় আয়নটা হলো Fe3+। যদি আমি বাস্কেটের মধ্যে Fe3+ নিয়ে আসতাম তাহলে কি ঘটনা ঘটতো, তাহলে এরা কি বলেছে, ফেরিক সালফেট বলেছে। তাহলে ফেরিক তার মানে বড় আয়নটা বলেছে Fe3+, আর তার সঙ্গে কার যুক্ত করতে বলেছে, তার সঙ্গে SO4 2- যুক্ত করতে বলেছে। তাহলে এর মাথা 3টা এর কাছে যেত আর এর মাথা 2টা এর কাছে আসতো, তাহলে কি যোগ গঠন করতো, FeSO4 তার হোল 3, Fe3 2SO4 তার হোল 3 হতো। বুঝেছিস আশা করি। তাহলে এর মাথারটা এর ঘাড়ে আর এর মাথারটা এর ঘাড়ে আসতো, ঠিক আছে। অর্থাৎ ওর ঘাড়ের সংখ্যা ওর ঘাড়ে, ওর ঘাড়ের সংখ্যা ওর ঘাড়ে। আচ্ছা, এরপরে কি আছে, কিউপ্রিক নাইট্রেট বলেছে। তাহলে কিউপ্রিক নাইট্রেট অর্থাৎ কপারের দুটো রয়েছে, একটা হলো প্লাস, শুধুমাত্র কপার প্লাস, আর একটা হলো কপার 2+। তাহলে আমাদের কিউপ্রিক অক্সাইডের কি হতো, সরি কিউপ্রিক নাইট্রেটের কি হতো, কিউপ্রিক তার মানে বড়টার কথা বলেছে, Cu2+ নিতে বলেছে। তাহলে এর মধ্যে যদি প্রবেশ করা, তাহলে এর মধ্যে নাইট্রেট কোথায় রয়েছে, NO3-। তাহলে কিউপ্রিক নাইট্রেট, তাহলে Cu2+ নিতে বলেছে আর NO3- এর কথা বলেছে, NO3- এর কথা বলেছে। তাহলে এর ঘাড়ের যে সংখ্যা সেটা এর ঘাড়ে আসতো, আর এর ঘাড়ের যে সংখ্যা সেটা এর ঘাড়ে আসতো। তাহলে CuNO3 তার হোল 2, এটাই হতো কিউপ্রিক নাইট্রেট, ঠিক আছে। তাহলে কিউপ্রিক নাইট্রেট। যদি ম্যাগনেসিয়াম কার্বনেটের কথা হতো তাহলে কি ঘটনা ঘটতো, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের কথা হলে এখানটাতে অলরেডি আমি করে দিয়েছি, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট করে দিয়েছি, কার্বনেটের কথা মুখে বলে দিয়েছি, তাহলে ওটা পারবি। ক্যালসিয়াম বাইকার্বনেট হলে কি ঘটনা ঘটতো, ক্যালসিয়ামের কি জানি, ক্যালসিয়ামের Ca2+, বাইকার্বনেটের কি জানি HCO3-। বাইকার্বনেটের এটা, তাহলে বাইকার্বনেটের একটা ক্যালসিয়ামের ঘাড়ে আর ক্যালসিয়ামের দুটো বাইকার্বনেটের ঘাড়ে যাবে। তাহলে Ca এর মাথায় একটা রয়েছে, তাহলে এখানে এক লেখাও যা না লেখাও তাই, আর এই CO3 একসঙ্গে থাকবে ব্র্যাকেটের মধ্যে, যেহেতু এরা মূলক, তাহলে এর মাথা 2 এইখানটাতে বসবে। তাহলে এইভাবে করে ক্যালসিয়াম বাইকার্বনেট যৌগ গঠন করবে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর মধ্যে যদি আমি সোডিয়াম আয়ন প্রবেশ করিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে, সোডিয়ামের Na+ রয়েছে আর এইখানটাতে কি রয়েছে, হাইড্রক্সিল আয়ন রয়েছে। তাহলে Na+ আর OH- যুক্ত NaOH হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি আছে, অ্যামোনিয়াম সালফেট রয়েছে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম এইখানটাতে দেখ অ্যামোনিয়ামের কত, NH4+। এটা কি অ্যামোনিয়ামের কি বলে মূলক। আর অ্যামোনিয়াম সালফেটের কি SO4 2-। তাহলে এর প্লাসটা প্লাস মানে কি একটা এর ঘাড়ে আর এর দুটো এর ঘাড়ে আসবে, তাহলে NH4, তাহলে কি হবে SO4 তার NH4, আচ্ছা তাহলে কি হবে NH4 তার হোল 2 SO4, তাহলে এটা হবে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। NH4 হোল 2 তারপরে কি হবে SO4 হবে অ্যামোনিয়াম সালফেট। আর ক্যালসিয়াম সালফাইড কি হবে, সালফাইটের মাথায় কটা আছে, দুটো রয়েছে, আর ক্যালসিয়ামের মাথায় কটা রয়েছে, দুটো রয়েছে, তাহলে দুটো ক্যান্সেল হয়ে গিয়ে কি হবে CaSO3 হবে ক্যালসিয়াম সালফাইড। আশা করি তোদের কারোর কোনো অসুবিধা নেই এইটুকে, তোরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছিস। তোরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছিস তারা সবাই ভিডিওটা লাইক করে দিবি, যা ভালো লেগেছে বলে নিশ্চয়ই এই পর্যন্ত বসে দেখেছিস, এবং সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবি, কারণ ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট হয়। আর ভালো করে পড়ালেখা করবি। অল দ্য বেস্ট।